নতুন সরকারের আমলে প্রথমবার রাজপথে নামল বিরোধী দল। গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে রাজধানীর জাতীয় বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেছেন তারা। বিএনপি আর যে রাজনীতি করছে সুবিধাবাদের রাজনীতি। এদিকে আজ জামাতের বিক্ষোভ মিছিলে তারেক রহমানকে কঠিন হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মামুনুল হক সহ এনসিপির প্রত্যেকটা নেতাকর্মী সরাসরি রাজপথে নামে আক্রমণ করে বিএনপির উপর। আমরা সংস্কার পরিষদের কথা বলছি, এটা নতুন কোনো কথা নয়। ঐক্যমত্য কমিশনে ৩০টির উপরে রাজনৈতিক দল একমত হয়ে সকলে এক কথা বলে সংবিধানের টেকসই পরিবর্তনের জন্য, সংস্কার সাধনের জন্য, সংস্কারকে টেকসই করার জন্য সংশোধনী নয়। বিএনপি সরকার অনিবার্যভাবে বেশি দিন টিকতে পারবে না। বিএনপি সরকারের বিরুদ্ধে অসম্ভব প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে। দর্শক, ১.৫ মাস যেতে না যেতেই বিরোধী দল, অ্যাক্টিভিস্ট, বুদ্ধিজীবী কিন্তু বর্তমান সবই কিন্তু আস্তে আস্তে তলের বিড়াল কিন্তু বের হচ্ছে ভাই। গণেশ কিন্তু উল্টে গেছে। আপনারা যেই যা বলুন না কেন, আওয়ামী লীগের কর্মীদের খুশি হওয়ার কথা। বিএনপি যত তাড়াতাড়ি বুঝবে, আমি মনে করি দেশের জন্য, গণতন্ত্রের জন্য মঙ্গল, এবং এক ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত হবে বিএনপির যদি তারা এইভাবে একটা বড় রাজনৈতিক দলকে রাজনীতির মাঠেই আসতে না দেয়। বিএনপি দলের উপর এবার চারদিক থেকে চাপ আসতে শুরু হয়েছে। আজকে দেখতে পারি জামাত কর্মীরা সরাসরি বিএনপির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয় এবং নির্বাচনের পর এই প্রথম তারা রাজপথে নেমে ইতিহাস করে। জামাতের প্রত্যেকটা নেতাকর্মী, বিশেষ করে আল্লামা মামুনুল হক, অন্যদিকে সার্জিস, হাসনাত, সবাই কিন্তু রাজপথে নেমে অনেক বক্তব্য দেয় এবং তুলপার পরিস্থিতি করে। আজকে রাতেও নতুন অনেক ঘটনা ঘটায় তারা। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন জামাতের নেতাকর্মীরা যা যা বলেছে, এবং মামুনুল হক তার বক্তব্য দিয়ে মামুনুল হকেরও কিন্তু খারাপ অবস্থা হয়। বিএনপি কর্মীরাও বসে নাই, তারাও অ্যাকশন নিয়েছে জামাতের উপর। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, আমি আবার বলতেছি, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। বিএনপি আর যে রাজনীতি করছে সুবিধাবাদের রাজনীতি। একটা গল্প শুনেছি আমরা, গ্রাম বাংলার একজন মা, সে তার নিজের ছেলে এবং নিজের মেয়ের জামাতা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, আমার ছেলেটা খুব খারাপ, শুধু শাশুড়ির কথা শুনে, আর আমার মেয়ের জামাইটা খুব ভালো, কারণ সে শুধু আমার কথা শুনে। কথা শুনলে মেয়ের জামাই ভালো, আর কথা না শুনলে নিজের ছেলেও খারাপ। আজকে বিএনপির হয়েছে সেই সুবিধাবাদের রোগ। অন্তর্বর্তীকালীন সরকার প্রবর্তিত অধ্যাদেশগুলোর মধ্যে যেগুলো ক্ষমতাকে বৃদ্ধি করে সরকারের এবং সরকারের আরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সহায়তা করে, সেই সকল অধ্যাদেশগুলো বিএনপির খুব পছন্দ। আর যে সকল অধ্যাদেশগুলো, যে সকল প্রস্তাবনাগুলো জাতির কাছে জবাবদিহিতা বাধ্য করে, সেগুলো তাদের কাছে খুব অপছন্দ। তাই আমরা মনে করি বিএনপি আজ যে রাজনীতি করছে সুবিধাবাদের রাজনীতি। আমরা নির্বাচন পূর্ববর্তী সময়ে বিএনপির আরেকটি চরিত্র লক্ষ্য করেছি, সেটা হলো তলে তলে বিএনপি সারা দেশে গণভোটে ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করেছে, কিন্তু প্রকাশ্যে সে ন্যায়ের পক্ষে কথা বলার দুঃসাহস তাদের ছিল না, সেই সৎসাহস তাদের ছিল না। এই জন্য লক্ষ জনতার সামনে বিএনপি প্রধান জনাব তারেক রহমান সাহেব গণভোটে হায়ের পক্ষে তিনি ক্যাম্পেইন করতে বাধ্য হয়েছেন। আমি জিজ্ঞাসা করি, উপরে এক কথা, তলে তলে আরেক কথা বলে, এটাকে আমাদের দেশে কি বলে? মুনাফিকি বলা হয়। তাই আজ বিএনপির রাজনীতির দুই বুনিয়াদ, দুটি নীতি জাতির সামনে স্পষ্ট। এক হলো মুনাফিকের রাজনীতি, আর এক হলো সুবিধাবাদের রাজনীতি। রাখবেন, জুলাই বিপ্লবের রক্তের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশে সুবিধাবাদের রাজনীতি, মুনাফিকের রাজনীতি বাংলার মানুষ সহ্য করবে না। জনগণের পক্ষে, দেশের পক্ষে আপনারা যদি অবস্থান গ্রহণ করতে ব্যর্থ হন, দেশের জনগণের ম্যান্ডেটকে যদি আপনারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন, বারবার বলছি, এদেশের জনগণের গণরায়কে যদি হাইকোর্ট দেখান, এদেশের জনগণ রাজপথে আপনাদেরকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। 70%
দেশের ক্ষমতার মস্তদে টিকতে পারবেন না। নতুন সরকারের আমলে প্রথমবার রাজপথে নামল বিরোধী দল। গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে রাজধানীর জাতীয় বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেছেন তারা বলেছেন অধ্যাদেশ বাতিল করতে গেলে ক্ষমতার মসনদে টিকতে পারবে না বিএনপি। বিক্ষোভ পরবর্তী মিছিলও করেছেন জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের নেতাকর্মীরা। বিএনপি সরকার গঠনের পর গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে প্রথমবারের মতো রাজপথে বিরোধী দল। শনিবার বিকেলের পর থেকে 11 দলীয় জোটের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন বাইতুল মোকাররমের উত্তর গেটে। বিক্ষোভ সমাবেশে নেতাদের বক্তব্যে উঠে আসে গণভোট ইস্যুতে বিরোধী দলের অবস্থান। তারা বলেন, দেশ পরিচালনার জন্য 72 নয়, জনগণের সংবিধানের বিকল্প নেই। অভিযোগ, সুবিধাবাদী রাজনীতির মাধ্যমে পুরনো ফ্যাসিবাদী কাঠামোতে ফিরছে বিএনপি। একই দিনে এক ভোট যদি হালাল হয় তাহলে আরেকটা হারাম হতে পারে না। বিচারক নিয়োগ প্রক্রিয়া, সংবিধান অধ্যাদেশ বাদ করা হচ্ছে, এগুলোর মাধ্যমে একটা একটা করে ফ্যাসিজমের বীজ বপন করা হচ্ছে। এগুলো অঙ্কুরেই আমরা তুলে ফেলব। সরকার যদি সংস্কার করে, জনস্বার্থে কাজ করে, সহযোগিতা দেব। জনস্বার্থের বিরুদ্ধে গেলে রাজপথে প্রতিবাদ, সংসদে প্রতিবাদ। 11 দলের শীর্ষ নেতাদের হুঁশিয়ারি, অধ্যাদেশ বাতিল করতে গেলে ক্ষমতার মসনদে টিকতে পারবে না বিএনপি। অতীত সরকারের পরিণতি থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তারা। ভাইরা আমার, আমরা সংস্কার পরিষদের কথা বলছি, এটা নতুন কোনো কথা নয়। ঐক্যমত্য কমিশনে 30টির উপরে রাজনৈতিক দল একমত হয়ে সকলে এক কথা বলে সংবিধানের টেকসই পরিবর্তনের জন্য, সংস্কার সাধনের জন্য, সংস্কারকে টেকসই করার জন্য সংশোধনী নয়, সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে সকল রাজনৈতিক দল আমরা একমত হয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ভোটের আগে পর্যন্ত তারা ফরমালি গণভোটের বিপক্ষে বলে নাই, কিন্তু ভোটের পরে টুঠাট মেজরিটি পাওয়ার কারণে তারা জনগণের রায়কে বিধ্বংগুলি দেখানোর সাহস করছে। জনগণ গণভোটের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে যে পরিবর্তন চেয়েছে, আজকে 2/3 ক্ষমতার জোরে তারা সেটাকে অমান্য করার পায়তারা করছে। ভাইরা আমার, তারা সংবিধানের কথা বলছে, আমরাও বলি দেশ পরিচালনা করতে সংবিধান লাগবে, কিন্তু সেই সংবিধান 72-এর মুজিববাদী সংবিধান না। সেই সংবিধান শেখ হাসিনার সংবিধান না। সেই সংবিধান কোন দল বিএনপির সংবিধান না। দেশ পরিচালনার জন্য সংবিধান লাগবে, সেই সংবিধান হতে হবে জনগণের সংবিধান। আর সেই সংবিধানে জনগণের কথাগুলো থাকবে, তার অন্যথা আমরা হতে দেব না। আমরা তো বুঝি আপনারা সংস্কার চান না, গণভোট চান না, তার পেছনের কারণ হলো আপনারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এক ব্যক্তির করায়ত্ত করে রাখতে চান। গণভোট মেনে নিলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ স্বচ্ছ হবে, আপনাদের কর্তৃত্ব এককভাবে থাকবে না, সেই কারণে আপনারা গণভোট চান। গণভোট মেনে নিলে তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীমূলক সম্মিলিতভাবে একটা কাঠামো আসবে, আপনারা সেটা চান না। গণভোট কার্যকর হলে উচ্চকক্ষ হবে ভোটের পিয়ার অনুযায়ী, আপনারা সেটা চান না। আপনারা মৌলিক কাঠামোর পরিবর্তন চান না, এই কারণে এই গণভোট চান না। আমরা বলতে চাই, সংসদে আপনাদের সংখ্যাগরিষ্ঠতা থাকতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণ 70% সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজপথে আছে। এই জনগণকে কোনোভাবেই অমান্য করে আপনারা টিকে থাকতে পারবেন না। আপনাদের পতন নয়, আপনাদের সুন্দর পদক্ষেপের অপেক্ষায় জাতিকে সাথে নিয়ে আমরা অপেক্ষা করছি। বিএনপি সরকার অনিবার্যভাবে বেশি দিন টিকতে পারবে না। বিএনপি সরকারের বিরুদ্ধে অসম্ভব প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে। দর্শক, 1.5 মাস যেতে না যেতেই
বিরোধী দল, অ্যাক্টিভিস্ট, বুদ্ধিজীবী যারা জনতার উপর প্রভাব রাখেন, যারা দেশি বিদেশি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কানেক্টেড, তারা বলা শুরু করছেন বিএনপি সরকারকে হটানো যাবে। দেখেন, জামাত হটানো শব্দটা এখন পর্যন্ত বলেনি, এখন পর্যন্ত হানিমুন পিরিয়ডেই আছে বলা যায় সরকার। সেখানেও বিভিন্ন মহল থেকে অলরেডি বলা শুরু হচ্ছে যে মানে বিএনপি সরকার হটানো এই শব্দটা, বিএনপি সরকারের পতন এই শব্দটা অলরেডি প্রোনাউন্সড হচ্ছে। এটা থেকে বোঝা যায় আরো নানান অনেক সমীকরণ আছে, বিএনপি সরকার বেশি দিন টিকতে পারবে না। তবে হ্যাঁ, থিওরি আছে। আমি স্পষ্ট করে বলি, ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানানো, জামায়াতকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করা, জুলাই সনদ মেনে নেওয়া, এইসব নতুন সংবিধান এগুলো গ্রহণ করা, এইসব কনফ্লিকচুয়াল বিষয়গুলো অতি দ্রুত সমাধান করে যদি দেশ চালাতে পারে বিএনপি সরকার, তারেক রহমান, তাহলে টিকে যাবেন। নইলে জুলাই সনদ নিয়ে জটিলতা যে তৈরি হবে, গণভোট কেন্দ্রিক প্রতারণার ফলে বিএনপি যে চাপের মধ্যে পড়বে, এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হচ্ছে, এবং তরলীকৃত গ্যাসের দাম অলরেডি বাড়ানো হয়েছে, বিদ্যুতের দাম বাড়ানো হবে, জনজীবনের সাথে সম্পর্কিত প্রত্যেকটা উপাদানের দাম ভয়াবহভাবে বেড়ে যাচ্ছে বা বেড়ে যাবে। এই পরিস্থিতিতে দেশ চালানো বিএনপির পক্ষে সম্ভব না, মানুষ অতিষ্ঠ হয়ে যাবে। রাজধানী ঢাকা ছাড়তে হচ্ছে মানুষকে, এবং বাংলাদেশে মহামারী শুরু হয়ে গেছে, চাকরি চলে যাচ্ছে, কি একটা অবস্থা, সব জায়গায় মানে একটা দুঃসময় চলে এসেছে, আইএমএ জাহিলিয়াতের মতো একটা অবস্থা চলে এসেছে। তো এই পরিস্থিতি, এটা যে সব বিএনপির দোষ তা না, এটা বৈশ্বিক পরিস্থিতিরও দোষ, যদিও মূল দোষটা বিএনপির। কারণ বৈশ্বিক পরিস্থিতির সংকট বাংলাদেশে আসার আগেই সংকট হয়ে গেছে, বিএনপির লোকজন এই সংকট তৈরি করে দিয়েছে, বা সরকারের অদক্ষতার ফলে এই সংকট তৈরি হয়েছে। এই জন্যে যদি সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে পারে, জুলাই সনদ বা এইসব বিষয় নিয়ে যেন কোনো টু শব্দ না হয়, এটা একদম দ্রুত বাস্তবায়ন করে ফেলে, তাহলে বিএনপি সরকার টিকতে পারবে, নইলে টিকতে পারবে না। জামায়াত এনসিপির জন্য খুব সহজ হবে বিএনপি সরকারকে হটানো। দেখেন, প্রথম আলো ডেইলি স্টার অলরেডি বিএনপির বিরুদ্ধে লেগেছে। হ্যাঁ, বুঝবেন, ওই যে বিএনপিকে কি, বিএনপিকে ব্ল্যাঙ্ক চেক দিবে। আমি একটা কথা আগেই বলেছি, প্রথম আলো ডেইলি স্টার ভারত যতই বিএনপি প্রেম দেখাক, এই প্রেম প্রতারণা করার প্রেম। অনেকেই বড় লোকের ছেলেরা অনেক সুন্দরী মেয়েদের সাথে প্রেম করে কি বিয়ে করার জন্য না, খেয়ে ছেড়ে দেওয়ার জন্য, জানেন না আপনারা? ওরকম এই যে ভারত, প্রথম আলো ডেইলি স্টার বিএনপির সাথে প্রেম করেছে কি বিয়ে করার জন্য, সংসার করার জন্য? নেভার। খেয়ে ছেড়ে দিবে, হাত ছেড়ে দিবে, খাওয়া খাওয়াই শেষ, এখন ছেড়ে দেওয়ার সময় এসেছে। ভারতও হাত ছেড়ে দিবে, আর প্রথম আলো ডেইলি স্টারও খুব শীঘ্র হাত ছেড়ে দিবে, অলরেডি অনেকটা দিচ্ছে। এই যে দেখেন, প্রথম আলোর ভাষা চেঞ্জ হয়ে যাচ্ছে। বিএনপি যত তাড়াতাড়ি বুঝবে, আমি মনে করি দেশের জন্য, গণতন্ত্রের জন্য মঙ্গল, এবং এক ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত হবে বিএনপির যদি তারা এইভাবে একটা বড় রাজনৈতিক দলকে রাজনীতির মাঠেই আসতে না দেয়, তাহলে যে সাইড ইফেক্ট গুলো পরে আর বিএনপির নিয়ন্ত্রণে থাকবে না। অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ আবার সে আইন মন্ত্রণালয়ে যাচ্ছে, অর্থাৎ উচ্চ আদালতের বিচারক নিয়োগের ক্ষমতা আবার প্রধানমন্ত্রীর হাতে চলে যাচ্ছে। মোদ্দা কথা, কয়েক দশক ধরে যে দাবিটি ছিল যে বিচার নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ, সেটি আর হচ্ছে না। উদ্যোগ নেওয়া হলেও সেটি এখন থমকে যাচ্ছে। আপনি কি মনে করেন যে আসলে তেমন কিছু করতে যাচ্ছে? উকিল ছাড়া অ্যাডভাইজার বা বিচারপতি ছাড়া অ্যাডভাইজার হলে কত ক্ষতি হয়, আসিফ নজরুল তার জ্বলন্ত উদাহরণ। তো সে কারণে এই অর্ডিন্যান্সটা বাতিল করছে, আমি এটাকে সাধুবাদ জানাই। তবে এখানে ক্যাভিয়েট দিয়ে রাখি, বিএনপি যদি অতি দ্রুত বিচারপতি নিয়োগের আইন না বানিয়ে, এবং সেই আইন বানানোর সময় খালি সংখ্যাগরিষ্ঠতার জোরে না, যারা স্টেক হোল্ডার অর্থাৎ জাস্টিসেস, আমাদের সুপ্রিম কোর্ট, বার, ওই অধ্যাদেশে বারেরও প্রতিনিধি ছিল না, ওটাও অন্যায় ছিল, বার এবং নানা স্টেক হোল্ডারদের সঙ্গে পরামর্শ করে একটি সুনির্দিষ্ট আইন তৈরি না করে আবারও দলীয় ব্যক্তিদের বিচারপতি নিয়োগ দেয়, তো ধরেন বিচার বিভাগে যা ক্ষতি হবে না হবে পরের কথা, বা বিচার প্রার্থী জনগণের সবচেয়ে ক্ষতি হবে, আমি পরিষ্কার বলছি, বিএনপি সরকারের। আমাদের জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে সাম্প্রতিক সময়ে তুমুল আলোচনায় এসেছে অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রপতি জারি করা যে 133টি অধ্যাদেশ, তার মধ্যে 2টি অধ্যাদেশ আসলে পাশ হচ্ছে নাকি হচ্ছে না, অর্থাৎ আইনে রূপান্তর হচ্ছে কি হচ্ছে না। তার মধ্যে একটি হচ্ছে আওয়ামী লীগ উপরে যে রাজনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, সেটি না তোলা হলে বা না তোলার জন্য কোনো বিশেষ আইন হচ্ছে কিনা, এবং একই সঙ্গে আমরা বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার একটি সূত্রপাতের সৃষ্টি করতে পেরেছিলাম, সেটিও বন্ধ হয়ে যাচ্ছে কিনা সেই বিতর্ক উঠেছে। এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এইসব বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সুপ্রিম কোর্ট বার সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক এবং সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। যারা মামুন মাহবুব, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনার কাছে শুরুতেই যে প্রশ্ন করতে চাই আওয়ামী লীগ নিয়ে, সেটি হচ্ছে যে অধ্যাদেশের মাধ্যমে
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি বিশেষ করে এখানে তারেক রহমানকে নিয়ে অনেকে যে বক্তব্য দিচ্ছে এবং জামাতে বিক্ষোভ মিছিলের মাধ্যমে তারা অনেক কথা বলতেছে। গাইজ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।